সূত্র, বিজেপির নেতা কর্মী যদি আমার বক্তব্য শুনে থাকেন, আমি বলবো আপনাদের জন্য আপনাদের সবচেয়ে বড় বিপদের জায়গা হলো যে আপনারা মানে গত 10 বছর ধরে বিরোধী দলে আছেন এবং কেন্দ্রে সরকার চালাচ্ছেন, কিন্তু কেন্দ্রের তরফ থেকে অতিরিক্ত উন্নয়নের কোনো স্বপ্ন পশ্চিমবাংলাবাসীর জন্য নেই। দেখো, এটা ঠিক যে মানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে নরেন্দ্র মোদী কামব্যাক অসাধারণ। মানে নরেন্দ্র মোদী কৌশল, প্রশাসন পরিচালনার মধ্য দিয়ে বিজেপি আজকে মহারাষ্ট্রের জয়ের পরে যে জায়গায় পৌঁছে গেল, তাতে কিন্তু আমি বলতে পারি যে নরেন্দ্র মোদীর 5 বছর নিশ্চিত, তার সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়ে গেল। মানে তুমি রাইটলি পয়েন্টেড আউট করেছো যে হারোয়া আর কোচবিহারের সিতাই ছাড়া বাকি 4টা বিধানসভা কেন্দ্রে তো হিন্দুদেরই প্রাধান্য ছিল। তাহলে হিন্দু ভোটগুলো কনসলিডেট হলো না কেন? কারণটা হলো পশ্চিমবাংলার মাটিটা বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো নয়। এখানে বিরাট সংখ্যক মানুষ রয়েছেন, যে বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু উদার ভাবনায় মানুষ বা তোমার গিয়ে বামপন্থী আন্দোলনের ফলে বামপন্থী ভাবনা চিন্তার মানুষ এখানে। এবার মন্ত্রিসভায় মানে যে 19-এ তো 18 জন নির্বাচিত হয়েছিল বিজেপির, একজনও পূর্ণমন্ত্রী কেন করেনি নরেন্দ্র মোদী? এবারও 12 জন এমপি নির্বাচিত হয়েছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী আছে? একজনও নেই, সব হাফ প্যান্ট পরা মন্ত্রী, যাদের কোনো ক্ষমতা নেই। তাহলে প্রশ্ন ওখান থেকেই মানুষ কিন্তু ডিডাক্ট করছে, যখন এই অভিযোগটা মিডিয়ার থেকে, সাধারণ মানুষের থেকে আসছে, যে তাহলে কি সত্যি নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় পরিবর্তন চায় না, শুধুমাত্র তাদের কিছু আসন চায় কে, মানে লোকসভা নির্বাচনে কিছু আসন পেলেই সন্তুষ্ট থাকে, পশ্চিমবাংলায় মমতাকে রেখেই শাসন করতে চায়? কারণ কি, পশ্চিমবাংলায় তো তুমি পরিবর্তনের ডাক দিচ্ছ, অথচ পশ্চিমবাংলার জন্য কোনো উন্নয়নের নতুন বার্তা দিচ্ছ না, পশ্চিমবাংলার জন্য আলাদা করে উন্নয়নের কোনো স্বপ্ন দেখাচ্ছ না। পশ্চিমবাংলার থেকে যারা বিজেপির সাংসদ হচ্ছে, তাদের থেকে তুমি এমপিদের থেকে তুমি পূর্ণাঙ্গ মন্ত্রী করছো না। তাহলে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলছে, তার বিকল্প উন্নয়নের ভাবনা কি? নতুন উন্নয়নের কি তুমি স্বপ্ন দেখাচ্ছ? নতুন করে কিভাবে আসছো? ফলে এই প্রশ্নগুলো যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখা হচ্ছে বিভিন্ন নির্বাচনের সময়, বিজেপির নেতাদের কাছে কোনো মানে উত্তর নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপির যারা নেতা হচ্ছেন, তারা একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা যদি মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা পশ্চিমবাংলা মন্ত্রিসভার দিকে তাকান, তাহলে দেখবেন যে পুরোপুরি মানে দপ্তর পরিচালনা করে পূর্ণাঙ্গ মন্ত্রী। মানে পূর্ণাঙ্গ মন্ত্রীর অধীনে সহায়কের ভূমিকা থাকে হলো কেবলমাত্র উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা। এই যে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদারের সত্যি কিছু করার আছে? কিচ্ছু করার নেই। মানে এটা তো আমরা জানি। উপমন্ত্রীকে কেবলমাত্র বা প্রতিমন্ত্রীকে কেবলমাত্র কিছু কাজ দেওয়া হয়, যে কাজগুলো তিনি লুক আফটার করতে পারেন, কিন্তু তার বাইরে পলিসি নির্ধারণ থেকে শুরু করে, বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে, কর্মী নিয়োগ থেকে শুরু করে বা পলিসি নির্ধারণ করা, সবটাই হলো পূর্ণাঙ্গ মন্ত্রী। কারণ ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, ক্যাবিনেটে তো আর এই উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন না। ফলে প্রতিমন্ত্রীদের কোনো ভূমিকা থাকে না, এদের মানে কেবলমাত্র রাজনৈতিক কারণে রাখা হয়, এর বাইরে এদের কোনো রোল নেই। এবং মুসলিম ভোট নিয়ে আপনাকে বলতে চাই যে অন্য রাজ্যের থেকে ধরুন এই নির্বাচনেও কিন্তু দেখা গেল মহারাষ্ট্রে মানে নরেন্দ্র মোদীরা যে ঐক্যের কথা বলেছিলেন, হিন্দু ঐক্যের কথা বলেছিলেন, সেটা কিন্তু মহারাষ্ট্রে খেটে গেল। যে বাটগি তো কাটগি, মানে যদি বিভাজিত হও হিন্দুরা, তাহলে তোমরা কিন্তু কেটে যাবে, অর্থাৎ তোমাদের পতন হবে। এই স্লোগান কিন্তু যথেষ্ট প্রভাব তৈরি করতে পেরেছিল, বাটকে তো কাটকে। তো এইটা কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু খাটছে না। পশ্চিমবাংলায় যে প্রথমত পশ্চিমবাংলায় যে মুসলিম সমাজ আছে, সেটা জম্মু কাশ্মীরের পরেই দ্বিতীয় বৃহত্তম। পশ্চিমবাংলায় যে 35% সংখ্যালঘু মুসলিম আছে, তারা পশ্চিমবাংলায় একদম কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত ছড়িয়ে আছে। আসামে সামান্য বেশি হলেও আসামে কেবলমাত্র কিন্তু মাত্র 5টা জেলার মধ্যে সীমাবদ্ধ। ফলে পশ্চিমবাংলায় বিপুল সংখ্যক মুসলিম যারা ছড়িয়ে আছে, তাদেরকে সঙ্গে না পেলে শুধু হিন্দু ভোটে কনসলিডেশন যে খুব কঠিন কাজ। কারণ পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে এখানে বামপন্থীরা আছেন, ফলে বামপন্থী ভাবনা চিন্তার মানুষরা কিন্তু হিন্দুত্বের আদর্শের দ্বারা পরিচালিত হবেন না। অর্থাৎ ওই যখন তুমি স্লোগান দিবে বাটগি তো কাটগি, তখন কিন্তু তাতে প্রভাবিত হবে না। মানে উল্টো দিকে মানে এখানে যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বহু সংখ্যক মানে ব্যবস্থা এখানে প্রথমে চালু হয়েছিল, ব্রিটিশরা এখানে মানে উদার শিক্ষা চালু করেছিল। ফলে এখানে কিন্তু আমি তোমায় বলছি, সেকুলার শিক্ষার ভাবনায় ভাবিত প্রচুর মানুষ আছেন, শুধু যারা বামপন্থী নন, কিন্তু তাদের পক্ষে বিজেপি করা, অর্থাৎ উদারবাদী একটা বিরাট সংখ্যক মানুষ এখানে আছে,
যাদের পক্ষে বিজেপির যখন মানে একটা জাতিকে নিয়ে কাজ করবে বা হিন্দুত্বের স্লোগান তুলবে, তাদের পক্ষে দাঁড়িয়ে যাওয়া খুব কঠিন। ফলে পশ্চিমবাংলা যে মাটি, সেটা কিন্তু উত্তরপ্রদেশের মাটি নয় বা মহারাষ্ট্রের মাটি নয়। পশ্চিমবাংলাতে বাম ট্র্যাডিশন এবং লিবারাল ট্র্যাডিশন থাকার ফলে এখানে হিন্দু ভোটের পোলারাইজেশন করে জয়ী হওয়াটা কিন্তু খুব কঠিন। আমার বই জনাদেশ যদি তুমি দেখো, তাহলে দেখবে যে আমি দেখিয়েছি 53টা বিধানসভা পশ্চিমবাংলায় আছে। 294টার মধ্যে 53টা বিধানসভা এমন আছে যেখানে হিন্দুদের পার্সেন্টেজ 90%-র বেশি, অর্থাৎ 90%-র বেশি হিন্দুরা আছেন এমন যে মানে বিধানসভা কেন্দ্রগুলো আছে, সেগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসই একতরফা ভাবে জয়ী হয়েছে। অর্থাৎ আমি বলছি হিন্দুরা যেখানে সবচেয়ে বেশি, সেখানেও কিন্তু বিজেপি কিন্তু সাফল্য পায়নি। এখানে বিরাট সংখ্যক মানুষ রয়েছেন, যে বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু উদার ভাবনায় মানুষ বা তোমার গিয়ে বামপন্থী আন্দোলনের ফলে বামপন্থী ভাবনা চিন্তার মানুষ এখানে। যে মানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে নরেন্দ্র মোদী কামব্যাক অসাধারণ, মানে এটা সৌরভ গাঙ্গুলির মতন কামব্যাক। মানে এই কারণে লোকসভা নির্বাচনে 240টা আসন পেয়ে মানে কার্যত হতাশ হয়েছিল বিজেপি দল কর্মী। সরকার থাকবে কিনা প্রশ্ন তুলেছিল। রাহুল গান্ধী 99টা আসন পেয়ে ধরে নিয়েছিল যে সরকার তারাই তৈরি করে ফেলবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং অযোধ্যার মতন জায়গাতে মানে বিজেপি পরাজিত হয়েছিল। এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কৌশল প্রশাসন পরিচালনার মধ্য দিয়ে বিজেপি আজকে মহারাষ্ট্রের জয়ের পরে যে জায়গায় পৌঁছে গেল, তাতে কিন্তু আমি বলতে পারি যে নরেন্দ্র মোদীর 5 বছর নিশ্চিত, তার সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়ে গেল। মানে মহারাষ্ট্রর পরে কোনো রাজ্য যদি হারেও তাহলে কিচ্ছু যায় আসে না। মহারাষ্ট্র ভারতবর্ষের মানে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিজেপির ফান্ডিং এর জায়গা থেকে যদি দেখো, বিজেপির ফান্ডিং এর হয়তো 90%ই আসে মহারাষ্ট্র থেকে। ফলে নির্বাচন ফান্ডিং এর উপর চলে। মহারাষ্ট্র জয় করা মানে কি, মানে তার ফান্ডিং এর যে শক্তিশালী হয়ে থাকা। এবং তোমায় বলছি, এর আগেও তুমি যদি লক্ষ্য করো তাহলে হরিয়ানাতে হারা ম্যাচ জিতেছে এবং জম্মু কাশ্মীরের রেজাল্ট অত্যন্ত সম্মানজনক করেছে বিজেপি। ফলে মানে তারপরে এইবার যে রেজাল্ট মহারাষ্ট্রে আসলো, কার্যত বলা যায় যে মহারাষ্ট্র সুনামি চললো। মানে মহারাষ্ট্রের নির্বাচনে কেন সুনামি কথাটা ইউজ করছি আমি, দুটো তিনটে কারণ এর মধ্যে রয়েছে। প্রথম যে কারণটা আমি তোমাকে বলতে চাই সেটা হলো যে মহারাষ্ট্রের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে লোকসভা নির্বাচনে মোদী প্রায় পিছিয়ে ছিল এবং এইরকম একটা অবস্থাতে মহারাষ্ট্রে কিন্তু 17টা আসনে নরেন্দ্র মোদী এগিয়েছিল আর মানে বিজেপি এবং তার জোট। আর বাদ বাকি 30টা আসনে কিন্তু আরেকটা অন্যরা পেয়েছিল। 30টা আসনে কিন্তু তৃণমূল মানে তোমার যে মহা বিকাশ আগরী অর্থাৎ শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনারা কিন্তু এগিয়েছিল। এইরকম একটা অবস্থাতে বিধানসভা ওয়াইজ যদি ফলাফল লোকসভা নির্বাচনে নিরিখে দেখো, তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি বিধানসভায় কিন্তু বিজেপি পিছিয়ে ছিল। এইরকম একটা অবস্থাতে কিন্তু তারা যে স্ট্র্যাটেজিটা নিল সেটা হলো যে, প্রথম স্ট্র্যাটেজি যেটা নিল সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হলো যে মহিলাদের জন্য সরাসরি ক্যাশ ট্রান্সফার করো, 1500 টাকা করে তারা মহিলা পাচ্ছে, এটা 2000 হবে। এবং তার মাঝে যেটা করেছে সেটা হলো যে তোমার গিয়ে একটা বোনাস দিয়েছে, অর্থাৎ উৎসব বোনাস দিয়েছে। এবং তারপরে যেটা করেছে সেটা হলো যে যারা গাড়ি চালান তাদের তো টোল ট্যাক্স দিতে হয়, এবং মুম্বাই শহরে টোল ট্যাক্সটা মানে উঠিয়ে দিল, ফ্রি করে দিল। মহিলাদের জন্য যাতায়াত মানে ফ্রি করে দিল। মানে তার ছাড়া মানে কৃষকদের জন্য একটার পর একটা স্কিম ঘোষণা করেছে। ফলে এই সবগুলোর একটা প্রভাব ছিল, কিন্তু সবার উপরে এখানে আমি মুম্বাইয়ের দেখছিলাম যখন রীতিমতো মহারাষ্ট্রের রেজাল্ট ঘোষণা হচ্ছে, সেখানে নেতারা বললো আমাদেরকে মা বোনেরা জয়ী করেছে, কার্যত মাতৃশক্তির জয় হয়েছে কার্যত। কারণ মাতৃশক্তির জন্য তারা যা যা করেছে বিজেপি, সেটাই তাদেরকে জয় এনে দিয়েছে। তার কারণটা কি দেখো, গত 30 বছরের অভিজ্ঞতায় বলছে মহারাষ্ট্রে 5% মহিলারা অতিরিক্ত ভোট দিয়েছে। গড়ে 66% মহারাষ্ট্রে ভোট, মানে বিরাট ব্যাপার। আমাদের মতন নয়, মহারাষ্ট্রের অর্থনৈতিক উন্নত একটা রাজ্য, সেখানে 66% লোক ভোট দিয়েছে। গত কয়েকটা নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 29 বছরের মধ্যে রেকর্ড ভোট পড়েছে। তার এই রেকর্ড ভোটের মধ্যে 5% মহিলারা বেশি ভোট দিয়েছেন। 51টা বিধানসভা রয়েছে যেখানে মহিলারা পুরুষের থেকে ভোট বেশি দিয়েছে। এবং তার মানে কি,
লাডলি মহিলা মানে লাডলি যোজনা, যেটা যার মাধ্যমে 1500 লাডলি বেহেনা যোজনা, তাতে 1500 টাকা করে সিন্ধের সরকার দিচ্ছেন। ফলে এইটা কিন্তু মহিলাদেরকে বুস্ট করেছে, যে মাসে 1500 টাকা করে পাচ্ছি। তা এখানে কিন্তু আবারও একটা প্রশ্ন আসছে, যে এই যে মানে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, ওখানে লাডলি যোজনা, তুমি একইভাবে তুমি যদি দেখো জেএমএম যে ঝাড়খণ্ডে জয়ী হলো, জেএম ঝাড়খণ্ডে জয়ী পেছনেও কিন্তু তাদের যে নিজস্ব প্রকল্প আছে, মহিলাদের প্রকল্প, সেখানে 1000 টাকা করে তারা পাচ্ছেন। সেটাও কিন্তু আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ